মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত অনিয়মিত কর্মীদের বৈধতা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। আসিয়ানে অন্তর্ভুক্তিতে সহায়তা চায় বাংলাদেশ। Regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agree that recruitment should be transparent, fair, and equitable. দালালদের মাধ্যমে নতুন করে দেশে ঢুকছে রোহিঙ্গা, ঢল সামলাতে ক্যাম্পে দ্বিতল ঘর। তারারও চেয়া দিও না আর সুরগুলো জাম্বা চাইতে দাসি দে পারমায়া লইয়ে কিছু বাঙালি কিছু নিয়ে প্রত্যাবাসন নিয়ে অগ্রাধিকার বললেন প্রতিমন্ত্রী। রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, অপরাজিত থেকে নকআউট পর্বে যেতে চায় মেসি আলভারেজরা। আকাশে সাদা রঙে ডালাসে উৎসবের আমেজ। শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত রাফিকে বাঁচানো গেল না। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। যুক্তরাষ্ট্র ইরান কূটনীতির টেবিলে অগ্রগতি, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে রোডম্যাপে সম্মত দুপক্ষ। যুদ্ধবিরতি চলাকালে লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল। শুভেচ্ছা দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈধ করতে বলেছেন অনিয়মিত শ্রমিকদের। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠকে এই আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান। বৈঠকে আসিয়ানে অন্তর্ভুক্তির বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আনোয়ার ইব্রাহিম বলেন, শিক্ষা, কৃষি, পর্যটন, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ আছে দুদেশের। মালয়েশিয়া থেকে আমাদের সহকর্মী আরেফিন শাকিলের রিপোর্ট। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রোববার কুয়ালালামপুরে পৌঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে পুত্রজায়ার পেটদানা পুত্রা ভবনে আসেন তিনি। উষ্ণ অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী। পরে কাঙ্ক্ষিত বৈঠকে বসেন দুই মুসলিম নেতা। এ সময় তারা একে অপরের কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান আনোয়ার ইব্রাহিম। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক সই ও দুটি নোট বিনিময় করেন তারা। পরে যৌথ ব্রিফিংয়ে তারেক রহমান দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়ে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেয়ার আহ্বান জানান। এছাড়া অনিয়মিত শ্রমিকদের বৈধ করে নিতে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। Recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ জানানোর পাশাপাশি দীর্ঘদিন রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। Discuss regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspire to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. I appreciate Malaysia's support for Bangladesh's regional integration efforts. এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও কৃষিক্ষেত্রে দুই দেশের একসাথে কাজ করার সুযোগ রয়েছে। Petronas and Petrobangla, on the LNG, halal industry, collaboration in education, culture and tourism, and of course through our common effort to try and work with influence to resolve the predicament of refugees
Rohingyas. পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সহধর্মিণীর সম্মানে আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় দুই নেতা একে অপরকে উপহার তুলে দেন। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশটির ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী সফর সঙ্গী ও আমন্ত্রিত অতিথিরা। যে পাহাড়সম প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মালয়েশিয়া সফর, সেই সফর কতটুকু সফল হবে তা নিয়ে ছিল নানা ধরনের সংশয় আর অনিশ্চয়তা। তার কারণটাও পরিষ্কার, মালয়েশিয়া সরকারের কঠোর নীতি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়া সরকারের প্রধানের আন্তরিক বৈঠকে সেই অনিশ্চয়তার মেঘ অনেকাংশে কেটে গেছে বলে মনে করছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মালয়েশিয়া সফরে এসেও প্রাধান্য দিয়েছেন সবার আগে বাংলাদেশ নীতি। বার্তা পরিষ্কার, তার সরকারের অন্যতম প্রধান লক্ষ্য অর্থনৈতিক পুনর্গঠন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, পুত্রজায়া, মালয়েশিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ভবিষ্যতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। দুপুরে এক ব্রিফিংয়ে মালয়েশিয়ার শাংগ্রিলা হোটেলে এমন মন্তব্য করেন তিনি। মাহদি আমিন জানান, সম্ভব হলে দ্রুত বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ায় বাংলাদেশি কারাবন্দীদের আইনগতভাবে মুক্ত করতে সর্বোচ্চ সহযোগিতাও চাওয়া হয়েছে। এই সফরে দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সংস্কৃতি বিষয়ে একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো দুই দেশের ইতিহাস, ঐতিহ্য এবং দীর্ঘদিনের সৌহার্দ্যমূলক যে সম্পর্ক রয়েছে সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে সেটিকে আরো শক্তিশালী করা। অনেক চেষ্টার পরও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে পারছে না বাংলাদেশ। রাখাইনে চলমান অস্থিরতা আর নির্যাতনে দালাল ধরে লাখ লাখ টাকা খরচ করে বাংলাদেশে চলে আসছে অনেকেই, এবং ঢল সামলাতে স্থান সংকুলন না হওয়ায় অস্থায়ী দ্বিতল ভবন তৈরি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে। স্থানীয়দের অভিযোগেতে মিয়ানমারে থাকা বাকি রোহিঙ্গারাও চলে আসতে আগ্রহী হচ্ছে। সরকার বলছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই অগ্রাধিকার, সে অনুযায়ী কাজও চলমান। সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট, সাথে ছিলেন এহসান আল কুতুবি আর ক্যামেরায় ছিলেন মাহফুজ মিঠু। সেই 2017-তে বিশাল রোহিঙ্গা ঢল, প্রায় এক দশক ধরে তাদের ঠিকানা এই রোহিঙ্গা ক্যাম্প। ঢাকা নেইপিদো, দ্বিপক্ষীয়, বেইজিংকে নিয়ে ত্রিদেশীয় কিংবা বহুপাক্ষিক উদ্যোগ, রোহিঙ্গাদের ফেরাতে কাজে আসেনি কোনো চেষ্টাই। বরং প্রায় প্রতি সপ্তাহ বা মাসেই নতুন করে ঢুকছে রোহিঙ্গারা। তাদের অর্থনৈতিক কারণ হোক, তাদের সাথে পারস্পরিক দেখাশোনার কারণ হোক, যে কোনো কারণে ক্রস বর্ডার একটা মুভমেন্ট মাঝে মাঝে হওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো এই দিক থেকে মাঝে মাঝে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে। এমন কোনো সপ্তাহ বা মাস যায় না যেই সপ্তাহ বা মাসে রোহিঙ্গারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে না। যখন প্রোট্রাক্টেড ক্রাইসিস হয় তখন অটোমেটিক্যালি ইন্টারন্যাশনাল অ্যাক্টরদের ফোকাসটা শিফট হয়ে যায়। তারা ধরে নেয় যে এটি এখন একটা স্থায়ী সমস্যা, সুতরাং যেই দেশে এই সমস্যাটি আছে তাদেরই মাথা ব্যথা হয়ে দাঁড়ায়। রোহিঙ্গা ক্যাম্পেও দেখা মিলল সদ্য আসা অনেকের সাথে। জানালেন রাখাইনে চলমান নির্যাতনে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারা। কিছু বুড়া বুড়ি আছে দি তারা ফুরি শান্তি হলে যাইম রে ভাই। আর তাদের বাংলাদেশে অনুপ্রবেশে সহায়তা করেছে সংঘবদ্ধ একটি চক্র। সেজন্য তাদের দিতে হয়েছে নগদ টাকা বা স্বর্ণালঙ্কার। টিয়া পয়সা সোনা ফাতে জিন আসিল বাসা কিনে এর গত নেলি বিষয় তিন বেশি কিনে এর তারা টিয়া দিয়ে আর সুরগুলো জাম বাঁচাতে এর দাসি দে একজন হার চলাক বার্মায়া লইয়ে কিছু বাঙালি কিছু লইয়ে। নতুন আসা রোহিঙ্গাদের আবাসন নিশ্চিতে তৈরি হয়েছে বিশেষ ধরনের দোতলা এমন ঘর, যদিও এগুলো অস্থায়ী বলে জানিয়েছে সরকার। যেহেতু আমরা হরাইজন্টাল স্পেস দিতে পারছি না, ভার্টিক্যাল স্পেস দিচ্ছি। আমাদের মতো দোতলা না, এটি যে কোনো মুহূর্তে ডিসমেন্টাল করে ফেলা যায়। ধরেন একটা ঘর ডিসমেন্টাল করতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। এমন স্থাপনা তৈরি নতুন করে রোহিঙ্গাদের আসতে উৎসাহিত করছে বলে মনে করেন স্থানীয়রা। তারা দেখলো যে আমাদের জন্য ঘর হচ্ছে, তাহলে আমরা চলে যাব কেন? যারা এখনো মিয়ানমার আছে তারাও এখানে আসার জন্য তারা চেষ্টা করবে। তবে রোহিঙ্গাদের ফেরত দেওয়ার আগের অভিজ্ঞতা বিএনপি সরকার কাজে লাগাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মিয়ানমার সরকারের সাথে এঙ্গেজ করা আর আরাকান আর্মির সাথে এঙ্গেজ করা। দ্বিতীয় হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে একেবারে অনবোর্ড আনা।
সব মিলিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা 15 লাখেরও বেশি রোহিঙ্গাদের ভরণ পোষণে হিমশিম খাচ্ছে 18 কোটি মানুষের বাংলাদেশ। 2017 সালে যে রোহিঙ্গা ঢল শুরু হয়েছিল বাংলাদেশে 2026 সালে এসেও তা এখনও পুরোপুরি থামেনি, বরং রোহিঙ্গাদের সংখ্যা বাড়তে থাকায় এরকম অস্থায়ী দোতলা ভবন নির্মাণ করা হচ্ছে। এই ভবন নিয়ে শরণার্থী ও ত্রাণ কমিশনের ব্যাখ্যা যাই হোক না কেন, মিয়ানমারে যে সমস্ত রোহিঙ্গারা এখনও আছেন তাদের কাছে এরকম খানিকটা স্থায়ী ভবন নির্মাণ কী বার্তা দেয় সেটিও গভীর চিন্তার দাবি রাখে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। জয় নিশ্চিত হলেই রাউন্ড অফ 32 নিশ্চিত হয়ে যাবে এবং অন্তত 3টি নতুন রেকর্ড গড়ার সুযোগ এলএমটেনের সামনে। আর জয় দিয়ে পরের পর্ব নিশ্চিত করতে চায় অস্ট্রিয়াও। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী মুজদাবিন তারিকের পাঠানো প্রতিবেদন। কোনো খেলাই সহজ নয়, কিন্তু আর্জেন্টিনা এটাকে একদম সহজ বানিয়ে ছেড়েছে। উক্তিটি ডাচ তারকা ভার্জিল ফন ডাইকের। মেসির হ্যাট্রিকে আলজেরিয়ার বিপক্ষে উড়ন্ত সূচনা পাওয়া আলবিসেলেস্তারা এভাবেই সমীহ আদায় করে নিয়েছে প্রতিপক্ষ শিবিরের। অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিত ফেভারিট হিসেবেই মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তারপরও সতর্কতার কমতি নেই কোচ লিওনেল স্কালোনির, বিশেষ করে ডিফেন্স লাইনে। মন্তিয়ালের ইনজুরি দরজা উন্মুক্ত করেছে মলিনার, ফিট হয়ে উঠেছেন তাগলিয়াফিকো। সঙ্গে রোমেরো ও তামেন্দিরা প্রস্তুত থাকলেও চিন্তায় ফেলেছে প্রতিপক্ষের দীর্ঘদেহী আক্রমণ ভাগ। ডি পল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজদের মিডফিল্ড স্বস্তি দিলেও উইং নিয়ে দুশ্চিন্তা কম নয়। আলমাদা নাকি গঞ্জালেস, কে হবেন ত্রাতা? আর আক্রমণ ভাগে মেসি বোতলবন্দি হলে হাল ধরবেন কে? মার্টিনেজ নাকি আলভারেজ? সে সমীকরণ মেলাতে হবে স্কালোনিকেই। সব মিলে জমাট লড়াইয়ের অপেক্ষায় আলবিসেলেস্তারা। দেখুন, অস্ট্রিয়া কিন্তু বেশ শক্ত প্রতিপক্ষ। ওদের দলে কিছু দারুণ খেলোয়াড় আছে, ওরা প্রেসিং ভালো করে, সরাসরি আক্রমণাত্মক ফুটবলটাই খেলে। ওদের কোয়ালিফাইং রাউন্ডটাও দুর্দান্ত কেটেছে, আর আমরা দেখেছি যে ওরা সমীহ করার মতোই একটা দল। তাই ম্যাচটা আমাদের জন্য বেশ কঠিনই হতে যাচ্ছে। 1998 সালের পর আবারও বিশ্বকাপে অস্ট্রিয়া। দারুণ ছন্দে থাকা ইউরোপের দেশটি নিজেদের প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে জর্ডানকে। কথার লড়াইয়ে মেসির আর্জেন্টিনাকে রুখে দিতে কার্পণ্য করছে না দেশটির ফুটবলাররা। রোমানো সমিদ ও অভিজ্ঞ মার্কো আর্নাউতোভিচ হবেন মূল ভরসা। আর আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণ ভাগকে রুখে দিয়ে কাউন্টার অ্যাটাকে ম্যাচ বের করে নেওয়ার চেষ্টা থাকবে র্যাঙ্কিং এর 21 নম্বর দলটির। অবশ্যই ওদের দলে হয়তো সর্বকালের সেরা ফুটবলারটি রয়েছে, তবে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা এই বিশ্বকাপের অন্যতম সেরা এবং শক্তিশালী একটা দল। আর এটা করতে হলে আমাদের কৌশলগতভাবে ভালো মানের ফুটবল খেলতে হবে, সেই সাথে মাঠের লড়াইয়ে আমাদের নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। বিশ্বকাপে দু দলের এটি প্রথম লড়াই। এর আগে 2 ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও অস্ট্রিয়া, যার একটিতে ড্র করলেও অপরটি 5-1 গোলে জিতে নেয় আকাশী নীলরা। ডালাসের এই এটিএনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যে গ্রুপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। আর্জেন্টিনা যদি অস্ট্রিয়াকে এই ম্যাচে হারিয়ে দেয় এবং আলজেরিয়া যদি জর্ডানের কাছে হেরে যায়, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে পা রাখবে আলবিসেলেস্তারা। অপরদিকে অস্ট্রিয়া যদি আর্জেন্টিনাকে হারিয়ে দেয় এবং জর্ডান যদি আলজেরিয়ার কাছে হেরে যায়, তাহলে 28 বছর পর বিশ্বকাপে ফেরাটা রঙিন হবে অস্ট্রিয়ার। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা পা রাখবে রাউন্ড অফ 32-তে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলে জয়ের প্রত্যাশা আর্জেন্টাইন ভক্তদের। স্বর্ণালী ট্রফি ধরে রাখার ব্যাপারে এখনই আত্মবিশ্বাসী আলবিসেলেস্তার সমর্থকরা। আর মাঠের লড়াই শুরু হতে কয়েক ঘন্টা বাকি থাকলেও এরই মধ্যে ডালাস ছেয়ে গেছে আকাশে সাদা রঙে। উৎসবের আমেজে মেতেছেন আর্জেন্টাইনরা। মাঠের লড়াই শুরু হতে কিছু ঘন্টার অপেক্ষা। এরই মধ্যে টেক্সাসের ডালাস শহর যেন রূপ নিয়েছে এক টুকরো বুয়েন্স আইরেসে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে কোলাইড ওয়ারেন পার্কে জড়ো হয়ে উৎসবে মেতেছেন আর্জেন্টাইন ফুটবল সমর্থকরা।
শত শত কণ্ঠের গগনবিদারী স্লোগান আর ড্রামের তালের সাথে যেন দুলছিল পুরো পার্ক। আকাশী সাদা জনসমুদ্রের মাঝে জ্বলজ্বল করছিল ডিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসির ছবি। সমর্থকদের উদযাপনে ছিল ভিন্নধর্মী রঙের ছটা। কেউ এসেছিলেন চার্চের নানের পোশাকে, কেউ আবার গায়ে জড়িয়েছিলেন আর্জেন্টিনার 3 বার বিশ্বকাপ জয়ের স্মারক জার্সি। তবে সবচেয়ে নজর কেড়েছে কিছু অতি উৎসাহী ভক্তের কাণ্ডে। আলবিসেলেস্তাদের গ্রুপ পর্ব পেরোবার আগেই জার্সিতে 4 তারকা এঁকে এনেছেন কেউ কেউ। আলজেরিয়ার পর অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও সহজ জয় প্রত্যাশা করছেন ভক্তরা। আমাদের আশা থাকবে প্রথম ম্যাচের মতো যেন কিছু একটা হয়। আশা করি অন্তত 2-0 গোলে জিতবো আমরা। আর আমাদের মেসি যেন বরাবরের মতোই নিজের সেরা খেলাটা খেলে, কারণ আমরা তাকে ভীষণ ভালোবাসি। বিশ্বকাপের শুরুটা আমাদের বেশ দারুণ হয়েছে, তাই আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী। এবারও কাপটা আমাদের ঘরেই থাকছে, আমরাই ট্রফি ধরে রাখবো। এটা আমাদের জন্য খুবই সহজ একটা ম্যাচ। মেসি সবসময় একজন আইকন, একটা অনুপ্রেরণা। সে আমাদের শিখিয়েছে কিভাবে বিনয়ী হতে হয়, কিভাবে সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে হয়, লড়াই করতে হয়। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলে যে কোনো কিছুই জয় করা সম্ভব। তাই তো সে আমাদের আদর্শ। অস্ট্রিয়ার বিপক্ষে অতীত পরিসংখ্যানেও এগিয়ে আছে লিওনেল মেসির দল। এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হবে নকআউট পর্ব। আর গ্রুপ চ্যাম্পিয়ন হবার পথে এই ম্যাচে ভালোভাবেই এগিয়ে থাকতে চাইবে আলবিসেলেস্তারা। আলজেরিয়ার মতো এই ম্যাচ শেষেও আনন্দ উল্লাসের অপেক্ষা এখন আর্জেন্টাইন সমর্থকরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে আহত আরোহী সাজিদ চৌধুরী রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গত 10 জুন রাতে সাজিদ চলন্ত মোটরসাইকেলে ছিলেন। এই অবস্থায় তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। ইটের আঘাতে গুরুতর আহত হন তিনি। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় কয়েকজনের নাম পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর রায় 30 জুন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেল রায়ের জন্য এই দিন ধার্য করে। গত বছরের 25 সেপ্টেম্বর প্রসিকিউশন সুনির্দিষ্ট 8টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। একই দিন শুনানি শেষে ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় এবং 1 ডিসেম্বর এই মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পরে চলতি বছরের 14 মে ইনুর যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। মধ্যপ্রাচ্যে দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ইরানের প্রথম দিনের বৈঠকে কূটনীতির টেবিলে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। বৈঠকের প্রথম পর্বে 60 দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর একটি রোডম্যাপে সম্মতি দিয়েছে দুই দেশ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সমন্বয় কাঠামো গঠনের সিদ্ধান্ত হয়েছে। লেবাননের সংঘাত এড়াতে কাতার ও পাকিস্তানের তদারকিতে গঠন হবে কনফ্লিকশন সেল। এছাড়া পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞার মতো বিষয় নিয়ে কাজ করবে কয়েকটি কারিগরি ওয়ার্কিং গ্রুপ। যৌথ বিবৃতিতে বিষয়গুলো জানানো হয়েছে। যুদ্ধবিরতিতে সম্মত হলেও প্রয়োজন অনুযায়ী লেবাননের সেনা উপস্থিতি বজায় রাখার ঘোষণা দিল ইসরায়েল। দক্ষিণাঞ্চলের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করবে আইডিএফ সেনারা। এমন সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে লাগামহীন ছিল ইসরায়েলি আগ্রাসন। হিজবুল্লাহর সাথে একাধিকবার সংঘাত বন্ধে সম্মত হলেও দক্ষিণাঞ্চলে বারবারই শর্ত ভঙ্গ করেছে তেল আবিব, যার জেরে কঠোর অবস্থান নেয় ইরান। রোববার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের সরাসরি আলোচনার পর শান্ত লেবাননের পরিস্থিতি। নতুন করে হামলার কোনো খবর পাওয়া যায়নি। নাবাতিয়ে, কেফার কিলা সহ সংঘাতপ্রবণ লেবানিজ অঞ্চলগুলোতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। তবে দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনারা যে এখনই সরছে না সে বার্তা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। রাষ্ট্রের সকল নাগরিককে রক্ষা করতে যতদিন প্রয়োজন ততদিন দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করব। ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে এই বিষয়ে আমি দৃঢ়ভাবে জোর দিচ্ছি, কোনো কিছুই তা পরিবর্তন করতে পারবে না। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। সংঘাত বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ তারা, কিন্তু হামলা হলে দেবে জবাব। লেবানিজ ভূখণ্ডে কোনো ধরনের দখলদারিত্ব মানবে না গোষ্ঠীটি। ইসরায়েল লেবাননে থাকতে পারবে না। তারা হামলা বাড়ালে আমরাও আত্মরক্ষা করব। আগ্রাসন পুরোপুরি বন্ধে যে কোনো যুদ্ধবিরতিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু কোনো শর্ত লঙ্ঘন মানব না। তেমন হলে মোকাবিলা করব, লড়ব, প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেব।
যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল লেবানন ইস্যু, কেননা ইরান যুদ্ধে তেহরানের হয়ে যোগ দিয়েছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।